গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে সিদ্ধান্তে অটল ট্রাম্প, সমর্থন না দিলে ইউরোপের ৮ দেশের পণ্যে ফের শুল্ক আরোপের হুঁশিয়ারি। স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি ইইউ এর। ইরানে সহিংসতায় জড়িতদের আত্মসমর্পণে ৭২ ঘন্টার আলটিমেটাম, আইনের পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হাত থেকে জনগণকে রক্ষার দাবি আরাকচির। আমিরাতের বিরুদ্ধে ইয়েমেনে গোপন কারাগার চালানোর অভিযোগ, নতুন করে বাস্তুচ্যুত ৩০০-র বেশি। সংকট মোকাবিলায় ওয়াশিংটনের সমর্থন চেয়েছে সানা। গাজার শান্তি পরিষদে যুক্ত হতে পুতিনকে ট্রাম্পের আহ্বান। তুরস্ক ও কাতারের সেনা নিয়ে আপত্তি নেতানিয়াহুর। উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫। এবং সিরিয়ায় যুদ্ধবিরতির পর আবারও এসডিএফ সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ১২, সেনা মোতায়েন জোরদার। শান্তি ফেরাতে সব পথ খোলার দাবি দামেস্কের। আবারও গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা নিয়ে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটি নিতে বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুধু শুল্ক আরোপই নয়, তা শতভাগ বাস্তবায়নেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইউরোপ বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা ছাড় দেবে না। গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তেই আটকে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয়, তবে মার্কিন বাজারে ইউরোপের ৮টি দেশের পণ্যে শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ১ ফেব্রুয়ারি থেকে ১০% আর জুন থেকে ২৫% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্কের নেতারা বলছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধুই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অধিবাসীদের। ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা খাতে শেয়ার বাড়লেও গাড়ি, প্রযুক্তি ও বিলাসী পণ্যের শেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের প্রশংসা করেছে এবং ইউরোপের নেতাদের সমালোচনা করছে। রাশিয়া এই পরিস্থিতিকে ইউরোপের বিভাজন হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা জোটের শক্তিকে দুর্বল করতে পারে বলেও তারা মনে করছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা রাশিয়ার জন্য সুসংবাদ বলেই মনে করছে মস্কো। অন্যদিকে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড থেকে আইস ব্রেকার কিনছে। ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় আইস ব্রেকার ডিজাইনার। নতুন 11টি আইস ব্রেকার মার্কিন কোস্টগার্ডের জন্য অর্ডার করা হয়েছে, যার মধ্যে 4টি ফিনল্যান্ডে, বাকি 7টি যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে। বিশ্লেষকরা বলছেন, আইস ব্রেকার ব্যবহার করে আর্কটিক মহাসাগরের বাণিজ্যিক ও প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজ জানিয়েছে, অঞ্চলটিতে রাশিয়া ও চীনা আধিপত্য বিস্তারের ঝুঁকি নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিতে সামরিক খাতে কানাডার বাজেট বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া বাড়ানোর উপর জোর দিচ্ছেন তিনি। যদিও আর্কটিক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনা উড়িয়ে দিয়েছে রাশিয়া, চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এরই মধ্যে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে। এবার ট্রাম্পের নজর পড়েছে কানাডার উত্তরাঞ্চলে। সম্ভাব্য প্রতিপক্ষের হাত থেকে কানাডা তার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কয়েকজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে গণমাধ্যম এনবিসি নিউজ। গণমাধ্যমটি জানায়, কানাডার উত্তরাঞ্চলে রাশিয়া ও চীনের সম্ভাব্য প্রভাব বিস্তারের ঝুঁকি নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনায় উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি চান কানাডা যেন তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজেদের সীমান্ত আরও সুরক্ষিত করে। গ্রিনল্যান্ডের মতো কানাডার এসব অঞ্চলে সেনা মোতায়েন বা দখলের কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই বলে জানিয়েছে এনবিসি নিউজ। বরং তাদের লক্ষ্য হল কানাডার উপর চাপ সৃষ্টি করা, যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণ ও টহল বাড়ায় এবং আধুনিক সতর্কবার্তা ব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ করে। এদিকে আর্কটিক অঞ্চলে বিভিন্ন পক্ষের আধিপত্য বিস্তারের আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া, চীন। বেইজিংয়ের অভিযোগ, আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের পরিকল্পনাকে জাতীয় নিরাপত্তার নাম দিচ্ছেন ট্রাম্প। অঞ্চলটিতে যে কোনো পক্ষের সামরিক আধিপত্য বিস্তারের বিরোধিতা করেছে রাশিয়াও। তবে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে ভিন্ন কথা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ডের পর মার্কিন লক্ষ্যবস্তু হতে পারে কানাডা। বরকতুল্লাহ, সময় সংবাদ। নোবেল না পাওয়ায় বিশ্ব শান্তির দায় ঝেড়ে ফেলে আমেরিকা ফার্স্ট নীতিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রীকে
পাঠানো চিঠিতে ক্ষোভ জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করছেন, ডেনমার্কের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব বিশ্বকে এক নতুন ও ভয়াবহ ভূরাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। নোবেল শান্তি পুরস্কার পাননি, তাই বিশ্ব শান্তি রক্ষায় তিনি আর দায়বদ্ধ নন, এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ৮টিরও বেশি যুদ্ধ বন্ধ করার পরও তাকে নোবেল না দেয়ায় আন্তর্জাতিক বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন থেকে বিশ্ব শান্তির চেয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থই হবে তার প্রধান অগ্রাধিকার। তবে আলোচনার কেন্দ্রবিন্দু কেবল নোবেল নয়, ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডের ওপর। ডেনমার্কের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ছাড়া চীন বা রাশিয়ার হাত থেকে এই দ্বীপ রক্ষা করা অসম্ভব। আর্কটিক অঞ্চলের নিরাপত্তাকে অজুহাত দিয়ে তার দেশের গ্রিনল্যান্ড দখলের এই পুরনো বাসনা বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করছে। নরওয়ে সরকার অবশ্য সাফ জানিয়েছে, নোবেল কোনো রাজনৈতিক দান নয়, বরং এটি একটি স্বাধীন কমিটির সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শুল্ক যুদ্ধ থেকে ভূখণ্ড দখলের হুমকি, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। শেখ সাদি মার্জিয়ান, সময় সংবাদ। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকির পর বিশ্ববাজারে রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণ ও রূপার দাম। নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান এই ধাতুর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গেল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেয়া পর্যন্ত ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের শুল্ক হুমকির একদিনের মাথায় বিশ্ববাজারে রেকর্ড পরিমাণে বেড়েছে স্বর্ণ ও রূপার দাম। অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রূপার দিকে ঝুঁকেছেন। সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম 1.6% বেড়ে প্রতি আউন্স $4,670 পৌঁছেছে। দিনের মধ্যে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ $4,689 ছুঁয়েছে। একই সঙ্গে রূপার দাম 4.4% বেড়ে প্রতি আউন্স $93.85 হয়েছে। এদিন রূপার দামও ছুঁয়েছে রেকর্ড $94.08। এদিকে ট্রাম্পকে শুল্ক আরোপ থেকে বিরত রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে শুল্ক কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেয়ার প্রস্তুতিও নিচ্ছে ইইউ। জিনা তারা যশোয়া, সময় সংবাদ। ইরানের সহিংসতায় জড়িতদের আত্মসমর্পণের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে দেশটির সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান আহমদ রেজা রাদান। এদিকে ইরান সরকারের প্রাণঘাতী দমন পীড়নের জেরে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আরাকচি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিথ্যা অভিযোগের কারণে সম্মেলনে তার যোগ দেওয়ার বিষয়টি বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। দেশ দুটির হাত থেকে জনগণকে রক্ষারও দাবি করেন আরাকচি। ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত গোপন কারাগার চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে দেশটির সরকার। এর মধ্যেই এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 300-র বেশি মানুষ। সংকট মোকাবিলায় সৌদি আরবের রিয়াদে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল জিন্দানি। দক্ষিণ ইয়েমেনের মুকাল্লা শহরের কাছে আল রাইয়ান বিমান ঘাঁটিতে সংযুক্ত আরব আমিরাত গোপন কারাগার চালাচ্ছে, এমন অভিযোগ তুলেছে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার। হাদ্রামাউতের গভর্নর সালেম আল খানবাসী সংবাদ সম্মেলনে দাবি করেন, সেখানে মিলেছে বিস্ফোরক ও বুবি ট্রাপ। গভর্নর বলেন, এই তৎপরতা ইয়েমেনে বৈধ সরকারকে সহায়তার লক্ষ্য বা জোটের ঘোষিত উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, আমিরাত বাহিনী পরিচালিত বেশ কয়েকটি গোপন কারাগারের নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করা হচ্ছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে যুদ্ধ ও নিরাপত্তাহীনতার মধ্যেই ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, গত এক সপ্তাহে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে 300-র বেশি মানুষ। আগের সপ্তাহের তুলনায় যা 50%-এরও বেশি। IOM আরও বলছে, সংঘাত, সহিংসতা ও জীবনযাত্রার অবনতির কারণে এই বাস্তুচ্যুতি ইয়েমেনের দুর্বল ত্রাণ ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি করছে। মানবিক সংস্থাগুলো আশঙ্কা করছে, খাদ্য ও স্বাস্থ্যসেবার সংকট আরও তীব্র হবে।
এর মধ্যেই রিয়াদে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আল জিন্দানি। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবিক সহায়তা, নিরাপত্তা সহযোগিতায় আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব তুলে ধরেন। মার্কিন রাষ্ট্রদূত আশ্বাস দেন, ইয়েমেনের বর্তমান সংকট মোকাবিলা ও শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওয়াশিংটন সানা একসঙ্গে কাজ চালিয়ে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতি ও শান্তি পরিষদের পরিকল্পনার মধ্যেই গাজার পশ্চিম ও দক্ষিণে ইসরায়েলি হামলায় শিশু কিশোর সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। এরই মধ্যে এবার শান্তি পরিষদে যুক্ত হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান পেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে তুরস্ক কাতারের সেনা গাজার নিরাপত্তায় অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চললেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে রাফা, খান ইউনিস, পশ্চিম ও উত্তরাঞ্চলে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে। অর্ধেক এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে। এতে গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তি চুক্তির বারবার লঙ্ঘন হচ্ছে বলে মনে করেন অনেকে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার শান্তি পরিষদে রাশিয়ার পুতিন এবং বেলারুশের লুকাশেঙ্কোকে আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে ক্রেমলিন জানিয়েছে, পুতিন বিস্তারিত যাচাই করছেন। বোর্ডে থাকবেন ট্রাম্প, জ্যারেড কুশনার, মার্কো রুবিও, স্টিভ উইটকফ ও মার্ক রোওয়ান সহ অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তবে শান্তি পরিষদের রক্ষী বাহিনীর মধ্যে তুরস্ক ও কাতারের সেনা থাকতে পারবে না বলে সাফ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এমনকি এই শান্তি পরিষদের গঠন তাদের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও জানায় তেল আবিব। এদিকে গাজায় শিশুদের টিকা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। শীত, বন্যা এবং স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হওয়ায় রোগের ঝুঁকি আরও বেড়েছে বলে জানায় তারা। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে জরুরি টিকাগুলো দেয়া হয়নি। তাই দ্বিতীয় দফার টিকা কর্মসূচি ইউনিসেফ এবং WHOর সঙ্গে সমন্বয়ে শুরু হয়েছে বলে জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। সিরিয়ায় যুদ্ধবিরতির একদিন না যেতেই আবারও সংঘর্ষ। দেশটির উত্তর পূর্বে সিরিয়ান সেনা আর কুর্দি নেতৃত্বাধীন SDF এর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 3 জন সেনা সদস্য। অন্যদিকে রাক্কার আল আক্তান কারাগার এলাকায় সংঘর্ষে 9 জন SDF যোদ্ধা নিহত হয়েছেন। এরই মধ্যে শান্তি ফেরাতে সব ধরনের পথ খোলা আছে বলে জানিয়েছে দামেস্কো। স্থানীয় সময় রোববার সিরিয়ার সরকার ও কুর্দি সমর্থিত সিরীয় ডেমোক্রেটিক ফোর্স SDF এর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিভিন্ন রাস্তায় উল্লাস করে সাধারণ জনতা। তবে একদিন না যেতেই সোমবার উত্তর পূর্ব সিরিয়া জুড়ে গোলাগুলি ও লড়াই শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। রাক্কা আল সাদ্দাদি, আইন ইসা ও কোবানি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়। SDF বলছে সরকারি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাল্টা দামেস্কের দাবি, SDFই প্রথম চুক্তি ভেঙেছে। রাক্কার আল আক্তান ও হাসাকার আল সাদ্দাদি কারাগারেও দেখা দিয়েছে ভয়াবহ উত্তেজনা। SDF বলছে কারাগারগুলোতে হাজার হাজার IS বন্দী রয়েছে। একই সঙ্গে সরকার সমর্থিত বাহিনী কারাগারে হামলা চালিয়েছে বলেও জানায় তারা। সরকারের অভিযোগ, SDF বন্দীদের ছেড়ে দিয়েছে। তবে বন্দীরা ছাড়া পেলে আবারও বড় হুমকি হিসেবে IS মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সিরিয়ার সরকার শান্তি চায় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানায় সংঘাত বন্ধের সব ধরনের পথ তারা খোলা রেখেছে। একই সঙ্গে তারা IS কারাগারের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে জানায়। এছাড়া এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি নিরাপত্তা সমন্বয়ের কথা জানিয়েছে দেশটির সরকার। SDF এর বিরুদ্ধে IS বন্দীদের রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলছে তারা। এদিকে SDF এর অভিযোগ, সরকার সমর্থিত বাহিনী ধরা পড়া যোদ্ধাদের শিরোচ্ছেদ করে ভিডিও করেছে। এমনকি এটা IS এর কায়দায় হত্যা বলেও অভিযোগ করে গোষ্ঠীটি। এছাড়া দেইরা জোর, রাক্কা ও তাপকা এলাকায় মোতায়েন রয়েছে সিরীয় সেনা। আল ওমর তেলক্ষেত্র ও কনকো গ্যাস ফিল্ড এখন সরকারের নিয়ন্ত্রণে। চেকপোস্ট, কারফিউ ও নিরাপত্তা অভিযান জোরদার হয়েছে। এরই মধ্যে SDF বলছে জোর করে অস্ত্র কেড়ে নেওয়া হলে তারা প্রতিরোধ করবে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধ থামাতে আগ্রহী নন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ায় ড্রোন হামলায় ইউক্রেন জুড়ে আবারও অন্ধকার। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 5টি অঞ্চল। খার্কিভে আলাদা হামলায় 1 নারী নিহত হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 30টি বাড়ি। শীতের মধ্যে জ্বালানি সংকট নিয়ে চাপ বাড়ছে কিয়েভের ওপর।
সোমবার স্থানীয় সময় রাতে আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি 145টি ড্রোনের মধ্যে 126টি ভূপাতিত করা হয়েছে। তবুও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুমি, ওডেসা, খার্কিভ, দিনিপ্রোপেট্রোভস্ক ও চেরনিহিভ। জরুরি মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। দক্ষিণের ওডেসা অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি আবাসিক ভবনে ড্রোনের আঘাতে অন্তত একজন আহত হয়েছেন। খার্কিভে আলাদা হামলায় এক নারীসহ হতাহত হয়েছেন কয়েকজন। এছাড়া বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র দাবি করেন, ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করছে রাশিয়া। অন্যদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালাতে চান ইউক্রেনের আলোচকরা। তবে রাশিয়াকে কোনো কূটনৈতিক অগ্রাধিকার দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। এছাড়া পুতিন যুদ্ধ থামাতে আগ্রহী নন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। হোয়াইট হাউস বলছে, আপাতত ট্রাম্প জেলেনস্কি দ্বিপাক্ষিক বৈঠকের কোনো পরিকল্পনাও নেই। তীব্র শীত ও লাগাতার হামলার কারণে আগেই জ্বালানি নিয়ে জরুরি অবস্থা বিরাজ করছে ইউক্রেন জুড়ে। কিয়েভের মেয়র জানান, রাজধানীর প্রয়োজনে মাত্র অর্ধেক বিদ্যুৎ এখন মজুত রয়েছে। এর মধ্যেই পারমাণবিক কেন্দ্রগুলোর বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য করেও হামলার আশঙ্কা প্রকাশ করেছে কিয়েভ। এমনকি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA নতুন করে পরিদর্শক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। আগামী 6 বছরে ভারত আমিরাত দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে দ্বিগুণ করার টার্গেট নিয়েছে দুই দেশ। 20,000 কোটি ডলারের বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি 300 কোটি ডলারের LNG চুক্তি করেছে উভয় পক্ষ। স্থানীয় সময় সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠক হয়েছে। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তিও সই করেন দুই নেতা। এতে আগামী 6 বছরে ভারত আমিরাত দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে দ্বিগুণ করার টার্গেট নিয়েছে উভয় পক্ষ। 20,000 কোটি ডলারের বাণিজ্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকের ফাঁকি চূড়ান্ত হয় 300 কোটি ডলারের LNG চুক্তি। আবুধাবির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এডনক আগামী 10 বছর ভারতে সরবরাহ করবে বার্ষিক 5 লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। এর গ্রাহক হিসেবে থাকবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। এডনক জানায়, এই চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে তাদের মোট চুক্তির মূল্য ছাড়ালো 2,000 কোটি ডলার। ভারত এখন আমিরাতের সবচেয়ে বড় LNG ক্রেতা। জ্বালানি নিরাপত্তায় দিল্লির জন্য এই চুক্তিকে বড় কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন অনেকে। এমনকি চুক্তির কার্যকারিতা 2028 সাল থেকে শুরু হবে বলেও জানায় তারা। বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্কেও অগ্রগতি হয়েছে। কৌশলগত প্রতিরক্ষা সম্পর্কের লক্ষ্যে সামরিক চুক্তি সই করেছে দুপক্ষ।